তো শুরু করি আমরা আমাদের ক্লাস। আর আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। একটা কমেন্ট পড়ব। সবার প্রথমে একটা কমেন্ট পড়ব। ফার্স্ট কমেন্ট করছি স্যার, সত্যি স্যার আপনার ভিডিওগুলো দেখে খুব হেল্প হচ্ছে। রোজ কিছু না কিছু নতুন শিখছি। এখন তো রোজই আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। স্যার বাড়ি নর্থ 24 পরগনার বনগাঁয়। যদি আপনার বাড়ির কাছাকাছি হতো তাহলে আমি আপনার কাছে পড়তে যেতে চাইতাম, কিন্তু যেহেতু অনেক দূর তাই এই কাজ করতে পারবো না। তাই স্যার বলছি ইউটিউব ভিডিও ছাড়া কিভাবে আপনার সাথে পড়ার মধ্যে থাকতে পারবো। স্যার আমার কোনো কথা খারাপ লাগলে কিছু মনে করবেন না। আমি এই ফার্স্ট কোনো ইউটিউব চ্যানেলে কমেন্ট করছি। আর লাস্টে এইভাবে ভিডিওর মাধ্যমে পাশে থাকার জন্য অনেক প্রণাম। তো এটা একটা কমেন্ট, আর এই ধরনের কমেন্ট আগেও এসছে। তো এটা একটা কমেন্ট যেটা লাস্ট ডেতে এসছে। একটা কথা কি জানো, মনে রাখবে যারা পড়াচ্ছে, যারা একজন আরেকজনকে শিক্ষা দিচ্ছে আর কি, তো তারাও মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে পড়ে। তাদেরও দরকার লাগে কিছু এনার্জি, তাদেরও দরকার লাগে কিছু মোটিভেশন। তো এই টাইপের জিনিসগুলো, এটা শুধুমাত্র কিন্তু কমেন্ট নয়, এটা রয়েছে একজনের বিশ্বাস, এর মধ্যে রয়েছে একজনের আশা, এর মধ্যে রয়েছে শ্রদ্ধা, এর মধ্যে রয়েছে ভালোবাসা। ঠিক এই জিনিসগুলোর মধ্যে। তো এই জিনিসগুলো আমি খুব ভালো করে ফিল করতে পারি। আর এই জিনিসগুলো আমি ফিল করে আমি প্রচণ্ড পরিমাণে মোটিভেটও হই। এটা একদম সত্যি কথা। যেমন ব্যাচের মধ্যে তোমাদের ভালোবাসা, এটা আমি খুব ভালো করে বুঝতে পারি যে কতজনা কিভাবে, হয়তো সে মুখে বলছে না কিন্তু মনে তার রেসপেক্টটা বুঝতে পারি। তার বাড়ির লোকের আশাটা বুঝতে পারি যে ওই কোচিংয়ে গেলে হয়তো আমার চাকরিটা হবে, হয়তো আমার ছেলেমেয়ের চাকরিটা হবে। তো ওই বিশ্বাসগুলো, এই জিনিসগুলো আমি খুব ভালো করে ফিল করতে পারি। আর ঠিক ওই কারণের জন্যই যে কোনো পথ যেতে আমি আটকাই না, যে কোনো লেভেলে যেতে আমি আটকাই না কখনো। তো বিশেষ বিশেষ ধন্যবাদ এই রকম বিশ্বাস রাখার জন্য। আর জিজ্ঞাসা করেছো যে ইউটিউব ভিডিও ছাড়া আর কিভাবে পড়ার মাধ্যমে থাকতে পারবো। কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করব, শুধু তোমাদের জন্যই চেষ্টা করব যে ধীরে ধীরে করে আমি অনলাইনে কোনো কিছু করানোর ইউটিউবে তো রয়েছেই, ইউটিউবটা সারাক্ষণই চলতে থাকবে। আর এছাড়াও আমি চেষ্টা করব যাতে টোটাল ইংলিশকে যাতে আমি অনলাইনে কোনো কিছুর মাধ্যমে, সেটা আমি এখনও জানি না যে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে করানো যেতে পারে বা কি, এখনও ওই নলেজটা অতটা হয়নি আর কি। তো ধীরে ধীরে আমি চেষ্টা করব যে অনলাইনের কোনো অ্যাপের মাধ্যমে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে হোক, টোটাল ইংলিশ হোক, ম্যাথমেটিক্স হোক, এই জিনিসগুলো শেখানোর প্রত্যেকে যতটা পারা যায় সাহায্য করার আর কি। আজকে আমরা আমাদের পড়াতে আসি। আজকে আমরা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন OWS। স্যার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আবার কি জিনিস? এটা সাপোজ এক কথায় প্রকাশ হয় না, এক কথায় প্রকাশ একটা পুরো বাক্য বলে। যেমন যার দুই হাত সমান চলে তাকে আমরা ছোট করে এক কথায় বলতে পারি। ঠিক সেম জিনিসটা একটা বড় সেন্টেন্স থাকবে, সাপোজ ধরে নাও এই একটা বড় সেন্টেন্স, এই সেন্টেন্সটার বদলে যদি তুমি একটা মাত্র ওয়ার্ড লিখে দাও, আর এইটার মিনিং যেটা হবে এটারও মিনিং যদি সেটা হয়, এক কথায় প্রকাশ, তখন তাকে বলতে পারো ওয়ান ওয়ার্ড কি একটা কথায়, সাবস্টিটিউশন পরিবর্তে, একটা ওয়ার্ড পরিবর্তে আসছে। কার পরিবর্তে? এই যে বাক্যটা আছে এর পরিবর্তে যেটা লেখা হয়। তো আমরা কোথা থেকে করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা? করব ব্ল্যাক বুক থেকে। খুব ভালোভাবে এই যে বইটা রয়েছে এটা ভোকাবুলারির জন্য বেশ ভালো লেভেলের একটা বই ইংলিশে। যে কোনো স্টুডেন্ট, যে কোনো মাপের স্টুডেন্ট, সেটা ডিফেন্সের হও, সিভিলের হও, এই বইটা ভোকাবুলারির জন্য ইউজ করতে পারো। স্পেশালি কিছু কিছু পার্ট আছে যেটা ভোকাবুলারির খুব ইম্পর্টেন্ট, যেমন আছে আমাদের এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, এই জিনিসগুলো খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। আজকে আমরা কি করব? 200 মোস্ট রিপিটেড OWS।
200 মানে হচ্ছে পরীক্ষাতে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো বারবার করে এসছে সেগুলোকে আমরা আজকে পড়ব। তো আমি কি করেছি, অনেকে তো বই কিনতে পারে না, তো যারা বই কিনতে পারে না তাদের জন্য আমি নিজে টাইপ করে আমি তাদেরকে মানে হচ্ছে পড়িয়ে দিচ্ছি আর কি, নিজে টাইপ করে, যাতে বই থেকে ছবি তুললে কি হবে অস্পষ্ট হতে পারে, এটাও আসতে পারে, এই কারণে ডাইরেক্ট করে, যাতে কারোর অসুবিধা না হয় আর হেল্পও হয়। যারা ব্যাচে আছো তারা জানো যে এই পিডিএফগুলো তাদেরকে দেওয়া হয় যাতে যারা কিনতে পারে না তাদের যাতে সাহায্য হতে পারে, যতটা সম্ভব করা যেতে পারে আর কি, হেল্প। কি রয়েছে, 200 মোস্ট রিপিটেড OWS ইন এসএসসি এক্সাম। কিসের এক্সামে স্যার? এসএসসির এক্সামে, মানে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামে কি কি এসছে সেই জিনিস আমরা দেখব। এটা কি রয়েছে, সিরিয়াল নাম্বার 1-2 করে 200টা করব আমরা। ফ্রেজ মানে সেন্টেন্সের কথা বলেছে, এই ফ্রেজের বদলেই আমি একটা ওয়ার্ডের কিছু লিখব। যেমন এখানটা রয়েছে স্যার এইটার মানে কি, আর মানে কতবার রিপিট হয়েছে কোশ্চেনটা, যেমন এর প্রথমটা 13 বার হয়েছে, দ্বিতীয়টা 10 বার হয়েছে, সেম। স্যার POS মানে কি, পার্টস অফ স্পিচ, এটা যেমন নাউন অ্যাডজেক্টিভ এইরকম পার্টস অফ স্পিচ। তো যেমন বইয়ে আছে হুবহু আমি সেম ভাবে টাইপ করেছি আর কি। তো কোশ্চেনের দিকে আসি আমরা। বলছে 1 নম্বরে, আ সলিউশন ফর অল ডিফিকাল্টিজ অর ডিজিজেস। বলছে একটা সলিউশন ফর অল ডিফিকাল্টিজ, সমস্ত ধরনের যে প্রবলেমগুলো আছে অথবা যে ডিজিজ আছে, সমস্ত ধরনের রোগ বা ডিফিকাল্টিসের জন্য যদি একটাই সলিউশন থাকে, একটাই সলিউশন যে তোমাকে সমস্ত প্রবলেম থেকে, সমস্ত রোগ থেকে বাইরে বার করে দিতে পারে, তখন তাকে তুমি কি বলবে? প্যানাসিয়া। উচ্চারণটা খেয়াল রাখবে আর স্পেলিংটাকেও খেয়াল রাখবে। স্যার কতবার এসছে? 13 বার এসছে। স্যার প্যানাসিয়ার পার্টস অফ স্পিচ কি? প্যানাসিয়ার পার্টস অফ স্পিচ হয়ে গেল নাউন। তাহলে আ সলিউশন ফর অল ডিফিকাল্টিস অর ডিজিজেস, এই জিনিসটা তোমরা দেখতে পাবে, মানে প্র্যাকটিক্যাল লাইফে বলি। যেমন যদি আয়ুর্বেদিক অনেক দেখবে দোকান আছে যেখানে লেখা থাকে যে আপনারা আমার কাছে আসুন আর এমন একটা ওষুধ দেবো, আপনাদের যত রোগ ছিল, অতীতে যত রোগ আছে, অতীতে বড় বড় যে রোগগুলো ছিল সেই জিনিসও ক্লিয়ার হয়ে যাবে, বর্তমানে যা যা রোগ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তার মানে একটাই ওষুধ দেবো যেটা খেলে তোমার সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত রোগের ওষুধ আর কি, যাকে বলা হচ্ছে রামবান। তো তারা বলবে কি, এমন একটা রামবান দেবো যেটা খেলে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, তখন তাকে বলবে প্যানাসিয়া। 2 নম্বরে আসি, অ্যান ইনস্ক্রিপশন অন আ টমস্টোন। ইনস্ক্রিপশন মানে কি? খোদাই করা জিনিস। অন আ টমস্টোনটা কি? চলো আমি একটুখানি এই জিনিসটা বলি। দেখবো অনেক সময় খ্রিস্টানদের স্পেশালি এই জিনিসটা দেখা যায় যে এটাকে ধরে নিলাম হচ্ছে একটা কবর, এটা আমি জাস্ট একটা কবরকে আঁকছি আর কি। এটা ধরে নিলাম একটা কবর, উপরে এরকম থাকে না যে হচ্ছে একটু সিমেন্ট দিয়ে এই জিনিস দিয়ে বাঁধাই করা থাকে, তো সেই জিনিসটা আমি এঁকেছি। আর এইখানটায় দেখবে একটা কিছু রাখা থাকে, এইখানটা দেখবে একটা কিছু রাখা থাকে, এইখানটা একটা কিছু রাখা থাকে। এটা কি একটা উঁচু মতো কিছু একটা জিনিস দিয়ে দেয়, আর এই যে উঁচু মতো যে জিনিস দেয় সেখানটা কি হয় দেখো, সেইখানটাই কোন ব্যক্তি মারা গেছে তার নাম লেখা থাকে, কোন ব্যক্তি মারা গেছে তার নাম লেখা থাকে, কবে জন্মেছে, কবে মারা গেছে তার মানে হচ্ছে ডেটটা দেওয়া থাকে। তো এই যে পাথরটা যেটা থাকে, এই যে পাথর যেটা থাকে, এটাকে বলা হচ্ছে টমস্টোন। কি বলা হচ্ছে? একে টমস্টোন। একে বলা হচ্ছে টমস্টোন মানে কি? টম মানে হচ্ছে কবর, কবরে যে পাথরটা থাকে। ইন দ্য মেমোরি অফ দ্য পার্সন হু হ্যাড ডাইড, তার মানে একটা কিছু খোদাই করা থাকে। কোথায় খোদাই করা থাকে স্যার? টমস্টোনে কি খোদাই করা থাকে? ইন দ্য মেমোরি অফ, কার স্মৃতিতে? অফ দ্য পার্সন হু হ্যাড ডাইড, যে মারা গেছে তার স্মৃতিতে। তখন ওই যে লেখাটাকে তুমি কি বলবে? এপিটাফ বলবে। কি বলবে? এপিটাফ। খেয়াল থাকে যেন যে তাকে বলা হয় যে এপিটাফ। স্যার কোন পার্টস অফ স্পিচ? নাউন। পরেরটাই চলে আসে 3 নম্বরে। চলে আসি, বলছে সামথিং নো লঙ্গার ইন ইউজ। কোনো একটা জিনিস যেটা নো লঙ্গার মানে কি? ব্যবহার করা হয় না। ইন ইউজ, নো লঙ্গার, যাকে আর যার ব্যবহার নেই। কিসে? আর যার ব্যবহার নেই আর কি। তখন তাকে কি বলা হচ্ছে? অবসোলিট। ভালো করে খেয়াল থাকে যেন, অবসোলিট। একটা কতবার এসছে পরীক্ষা? 10 বার। একে কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ। তার মানে এমন একটা জিনিস যার আর কোনো ব্যবহার নেই, তাকে বলা হচ্ছে অবসোলিট।
4 নম্বরে আসি, আ পার্সন হু ক্যান এন্ডিওর, এন্ডিওর মানে হচ্ছে সহ্য করে, কি সহ্য করে, পেইন অর হার্ডশিপ, হার্ডশিপ যে একজনা পেইন কষ্টকে সহ্য করতে পারে, হার্ড যে জীবনে যে হার্ড জিনিসগুলো যেটা আছে, ডিফিকাল্টিস আছে, সেগুলোকে সহ্য করতে পারে, উইথাউট শোয়িং হিজ ফিলিংস, উইথাউট শোয়িং হিজ ফিলিংস, দেখো উইথাউট প্রিপোজিশন, এরপরে যে ভার্ব আছে ভার্বের সাথে আইএনজি কিন্তু যুক্ত হয়েছে। তো উইথাউট শোয়িং হিজ ফিলিংস তার মানে এমন একজন ব্যক্তি যে যখন কষ্ট পায়, যার জীবনে যখন হার্ডনেস আসে, তখন সে কি করে, সেই জিনিসগুলোকে সহ্য করে নেয়, কিন্তু কোনো রকম ইমোশন না দেখিয়ে, কোনো রকম ফিলিংস না দেখিয়ে। যেমন আমাদের কি হয়, অল্প একটু কষ্টতেই আমরা অতিরিক্ত এক্সপ্রেস করে ফেলি নিজেদেরকে, কিন্তু এমন একজন ব্যক্তি যে এক্সপ্রেস করে না নিজেকে, তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে স্টোইক, স্টোইক। আর এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হয়ে গেল নাউন। 5 নম্বরে আসে, সামওয়ান হু মেক্স, সামওয়ান হচ্ছে সিঙ্গুলার একটা নাম্বার, এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এটা ইউজ হয় সিঙ্গুলার হিসাবে, এটা ইউজ হয় সিঙ্গুলার হিসাবে। স্যার হুটাকে বলতে পারে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে রিলেটিভ কনজাংশন, বুঝতে পেরেছি। আর সামওয়ান যেহেতু স্যার সিঙ্গুলার, সামওয়ান যেহেতু স্যার সিঙ্গুলার, তাই এরপরে দেখো একটা ভার্ব বসেছে মেক, তাই এই মেকটাও কিসে হয়ে গেছে, সিঙ্গুলারে হয়ে গেছে, তাই মেকের সাথে এস বসেছে। সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশন, এমন একজন ব্যক্তি যে সাধারণত করে, কি করে, চ্যারিটেবল ডোনেশন। চ্যারিটেবল ডোনেশন মানে কি, যে মানুষ মানে ডোনেশন করে কিন্তু চ্যারিটেবল, চ্যারিটেবল মানে হচ্ছে যাতে কারোর উপকার হতে পারে, যেখানে কোনো রকম স্বার্থ নেই, বুঝতে পেরেছে। এই রকম কি কারণে করে এই জিনিসটা, ইন্টেন্ডেড মানে তার ইচ্ছা থাকে, টু ইনক্রিজ বাড়াতে হিউম্যান ওয়েলবিং, যাতে মানুষের উপকার হয়, এই কারণে হচ্ছে কোনো ব্যক্তি যদি হচ্ছে চ্যারিটেবল করে, চ্যারিটেবল ডোনেশন করে। একটা এক্সাম্পলে বলি, আমাদের ব্যাচের অনেকেই রয়েছে যারা হচ্ছে এই কাজের সাথে হচ্ছে যুক্ত, মানে হচ্ছে যারা চ্যারিটেবল ডোনেশন করে, আবার তারা ডাইরেক্ট মানুষদের হেল্পও করে, কিসের জন্য, হিউম্যান ওয়েলবিংকে, মানে হচ্ছে যাতে মানুষের ভালো হয়। যেমন একজনের নাম বলি, অনেকে রয়েছে, তার মধ্যে স্পেশালি একজনের নাম বলি, তার নাম হচ্ছে প্রতীক, আমাদের ব্যাচে। যখন আমাদের করোনার সময়কাল চলছিল, তখন কি করছিল, মানে যখন সবাই বাড়ির মধ্যে চুপ করে বসেছিল, প্রতীক আর ওদের যে টিম রয়েছে, ওদের টিমের অনেকেই রয়েছে যারা আমাদের কাছে পড়ে আর কি। তো এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, যেখানে আমি বলতে পারবো, মানে সবার সামনে বলতে পারবো যে একজন ব্যক্তি কিভাবে করে সাহায্য করে আর কি, কিভাবে করে, আর যেটা আমার প্র্যাকটিক্যালি সামনে থেকে দেখা। তো সে কি যখন এই লকডাউন চলছে, যখন করোনাতে পুরো হচ্ছে তার হচ্ছে প্রথম যে লকডাউনের কথা বলছি আর কি, যে সময় মানুষের মানে প্রচন্ড আতঙ্ক, সেই সময় ও আর ওদের টিম কি করতো, প্রতি বাড়ি বাড়ি চলে যেত, আর বাড়ি বাড়িতে গিয়ে কি করতো, যে খাবারগুলো দিয়ে আসতো, মানে সে আলু কিনে হোক, চাল কিনে হোক, সোয়াবিন, ডিম, এই জিনিসগুলো কিনে কিনে দিয়ে আসতো। কেন দিয়ে আসতো, কারণ দেখো সেই সময় যার করোনা হচ্ছিল একদম শুরুতে, ভেবে দেখো তো তার বাড়ির আশেপাশে কেউ যাচ্ছিল কিনা, তার বাড়ির আশেপাশে তার আত্মীয় পর্যন্ত যাচ্ছিল না, এমনকি যে পাড়াতে যদি কারোর করোনা হয় সেই পাড়া দিয়ে কেউ যেত না, এই রকম সিচুয়েশন ছিল। আর সেই সময় ওদের টিম যেত, প্রায় বাড়িতে যেত, আর গিয়ে খাবার দিয়ে আসতো। এটা আমার নিজের চোখের সামনে দেখা। আরো এর থেকেও বড় জিনিস একটা না বললে চলবে না, যে একটা বাবা মা মানে কেমন রোল প্লে করতে পারে আর কি, সেটাও আমি বলি। মানে যখন এই যে প্রতিক্রিয়া, যখন খাবার দাবার দিয়ে আসতো, অনেক সময় খাবারও দিয়েছে, অনেক সময় কি করেছে, এরকম র ম্যাটেরিয়ালসও দিয়েছে, আলু, চাল, এইগুলোও দিয়েছে। তো যখন ওদের খাবার দিত, ওরা একটা জিনিস জানো, এদের খাবারকে তৈরি করতো, এদের খাবার অন্য কেউ নয়, এদের খাবার এই যে প্রতীক রয়েছে বা ওদের যারা হচ্ছে সহযোগী রয়েছে, ওদের বাবা মারাই, প্রতীকের বাবা মারাই ওই খাবার রেডি করতো, ওরাই আলু ছিলতো, ওরাই হচ্ছে রান্না করতো, ওরাই সবকিছু করতো। আর ওরাই ওর ছেলেকে বলতো, মানে প্রতীকের মতো ছেলেদেরকে বলতো যে যা বাবা যা, তুই হচ্ছে যা খাবারটা দিয়ে আয় গিয়ে, তুই খাবারটা দিয়ে গিয়ে, কোনো কিছু হবে না, তুই খাবারটা দিয়ে আসবি, করে আসবি। কিন্তু ভেবে দেখো, আমাদের মতো গার্জেন, আমাদের মতো যারা গার্জেন, মানে আমাদের যারা গার্জেন তারা, বা আমাদের নিজেরই মেন্টালিটি তুমি ভেবে দেখো, যেখানে আমি দেখব যে করোনা হয়েছে, সত্যি করে ভেবে দেখো তো, আমাদেরকে কি কেউ অ্যালাউ করবে যে ওখানে যাও আর গিয়ে হচ্ছে খাবার দিয়ে আসো? কিন্তু ওর গার্জেন করতো। মানে এটা সত্যি একজন রিয়েল গার্জেন কেমন হতে পারে, রিয়েল বাবা মা, তারই সাথে সাথে যে কত উচ্চ পর্যায়ের মানসিকতার ব্যক্তি,
মানে এটা তার প্রকাশ পেয়েছে, মানে সত্যি তাদের জন্য সম্মান, খুব বড় সম্মান, মানে আমার কাছে খুব সম্মানীয় মানে জিনিস তারা আমার কাছে আর কি। তো এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমি বলার, তাই এটাকে না বলে আমি থাকতে পারলাম না। তো এই যে এই রকম ব্যক্তিকে তুমি কি বলবে? এই রকম ব্যক্তিকে বলবে তুমি হচ্ছে অলট্রুইস্ট। এরকম ব্যক্তিকে বলা হয় অলট্রুইস্ট। আর এটা কোন পার্টস অফ স্পিচ স্যার? নাউন। দেখো একটা জিনিস, আরও আর একটা জিনিস এখানে তোমাদেরকে আমি দেখাই, এখানে কি আছে? আইএসটি আছে। আইএসটি মানে কি? আইএসটি যখনই থাকবে, আইএসটি যদি থাকে তার মানে না জেনারেলি হচ্ছে কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। যেমন এখানটা কি বলেছিল? সামওয়ান, কোনো একজন ব্যক্তি যে এই কাজটা করে, তাহলে সেই ব্যক্তিকে, এটা কার জন্য ব্যবহৃত হয়েছে? কোনো ব্যক্তিকে, এটা কাজটাকে বলছে অলট্রুইস্ট। যে ব্যক্তিটা এই কাজটা করছে সেই ব্যক্তিকে বলা হচ্ছে অলট্রুইস্ট। পরেরটাই চলে আসি, অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন আ স্মল কনফাইন্ড প্লেস। বলছে অ্যান এক্সট্রিম ফিয়ার, যেখানে প্রচণ্ড ভয় থাকে, কিসের? অফ বিং ইন আ স্মল কনফাইন্ড প্লেস। একটা ছোট জায়গাতে, সাপোজ অনেক সময় হয় দেখবে একটা ছোট জায়গাতে যদি তোমাকে রাখা হয় তোমার মনের মধ্যে ভয় চলে আসে। তো যার মনের মধ্যে প্রচণ্ড ভয় চলে আসে সেই রকম ব্যক্তি, যে প্রচণ্ড যদি ভয় চলে আসে তো সেই রকম ভয়কে কি বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া। কি বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া। ফোবিয়া মানে মনে রাখবে হচ্ছে ভয়, ফোবিয়া মানে ভয়। অনেকে বলবে না যে আমার না এই ফোবিয়া আছে, আমার না জলের ফোবিয়া আছে, আমার উঁচুতে যখনই উঠি নিচে দেখতে আমার ভয় লাগে। তো এই জিনিসগুলো হচ্ছে ফোবিয়া। ফোবিয়া মানেই মনে রাখবে ভয়। যেখানে যেখানে ফোবিয়া পাবে তুমি সেখানে বলবে ভয় সেই জিনিসকে। পরেরটাই চলে আসি, 7 নম্বর। 7 নম্বর বলছে হ্যান্ডরাইটিং। 7 নম্বরে বলছে হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড। বলছে হাতের লেখা জিনিস, হাতে লেখা জিনিস হুইচ ইজ ডিফিকাল্ট, যেটা হচ্ছে ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড। যেমন হয় না যে আমরা কোনো কিছু হাতে লিখছি আর সেটাকে ধরে রাখো যে বোঝা যাচ্ছে না বা বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তার মানে এই জিনিসটাকে কি বলা হচ্ছে? হাতে লেখা এমন একটা জিনিস যেটা বুঝতে খুব অসুবিধা হয় বা বুঝাই যায় না, তখন তাকে বলা হচ্ছে ইললেজিবল। কি বলা হচ্ছে? ইললেজিবল। আরও আর একটা জিনিস, এখানে লেজিবল কথাটা আছে আর লেজিবলের আগে দেখো কি আছে? ইল। লেজিবলের আগে কি আছে? ইল। ইলটা কি স্যার? ইলটা হয়ে গেল প্রেফিক্স। ইলটা হয়ে গেল প্রেফিক্স। বুঝতে পেরেছি? ইলটা হয়ে গেল প্রেফিক্স। প্রেফিক্স মানে কোনো ওয়ার্ডের সামনে যে থাকে। লেজিবল মানে যেটা বোঝা যায়, ইল যুক্ত হয়ে সেটা নেগেটিভ মিনিং করে দিল, আর এই ইলটাকে বলা হচ্ছে প্রেফিক্স। পরীক্ষাতে কিন্তু আসে স্যার ইললেজিবলের পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। পরেরটা আসে 8 নম্বরে, সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড। এমন একটা জিনিস যেটাকে শোনা যায় না, যেটাকে শোনা যায় না তাকে কি বলবে? ইনঅডিয়েবল। দেখো শুধু অডিয়েবল মানে কি বলবো? অডিয়েবল মানে শোনা যায়, ইন যুক্ত করে দিলাম মানে প্রেফিক্স করে দিলাম ইনঅডিয়েবল, এবার তার মানেটা বিপরীত হয়ে যাবে। তার মানে ইনঅডিয়েবল মানে যেটাকে শোনা যায় না। এটা পার্টস অফ স্পিচ কি স্যার? অ্যাডজেক্টিভ। 9 নম্বরে চলে আসে, আ পার্সন হু হেল্পস অ্যানাদার। দেখো আ পার্সন একটা সিঙ্গুলার নাম্বার তো, আর এখানে কি বসেছে? হু। তার মানে এই যে হুয়ের আগে যে আছে এটারও একটা টেকনিক্যাল নাম আছে যাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। হুয়ের আগে যে নাউনটা থাকে তাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্ট অনুসারেই পরের ভার্ব বসবে, অ্যান্টিসিডেন্ট অনুসারেই পরের ভার্ব বসবে। যেহেতু পার্সন সিঙ্গুলার তাই হেল্পও কি হয়েছে? সিঙ্গুলার। আ পার্সন হু হেল্পস অ্যানাদার, একজন ব্যক্তি যে অন্যজনকে সাহায্য করে কি করতে? টু কমিট। কমিট, ভালো করে, কমিট হচ্ছে এমন একটা ভার্ব যেটা সম্পর্কে আমি বলছি। কমিট আ ক্রাইম। কমিট আ ক্রাইম কি করতে সাহায্য করে? ক্রাইম করতে সাহায্য করে। স্যার কমিট ভার্ব সম্পর্কে কি বলবেন? যেমন দেখো আমরা বলে থাকি অনেক সময় কমিটেড সুইসাইড, আবার এখানে লেখা আছে দেখো কমিট ক্রাইম। তো কমিট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে না আমরা সাধারণত নেগেটিভ ওয়ার্ডগুলোকে ইউজ করি। যেমন কেউ যদি চুরি করে, কেউ যদি কাউকে মার্ডার করে, কেউ কাউকে হত্যা করেছে, সুইসাইড করেছে, ক্রাইম করেছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করি জেনারেলি সেটা হচ্ছে কমিট। কমিট ভার্ব নেগেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে এমন একজন ব্যক্তি যে অন্যজনকে সাহায্য করছে ক্রাইম করার জন্য, অথবা টু ডু সামথিং মোরালি রং মানে নৈতিকতাভাবে কোনো কিছু রং করতে যদি কেউ কাউকে সাহায্য করে, অথবা আ পার্টনার ইন ক্রাইম, অথবা একজন পার্টনার যে ক্রাইম করছে তার পার্টনার হচ্ছে আর কি, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যাকমপ্লাইস।
কি বলছে, অ্যাকমপ্লাইজ। কোন পার্টস অফ স্পিচ স্যার? নাউন এটা। পরেরটাই চলে আসি 10 নম্বরে। ওয়ান হু ডিফিকাল্ট টু প্লিজ, একজন ব্যক্তি যাকে হচ্ছে প্লিজ করা, প্লিজ মানে কি সন্তুষ্ট করা, একজন ব্যক্তি যাকে সন্তুষ্ট করা খুব কষ্টের, তখন তাকে কি বলা হচ্ছে? ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস। আরও একটা জিনিস খেয়াল রাখতে পারো, কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউ এস থাকে, জেনারেলি সেটা অ্যাডজেক্টিভ হয়, জেনারেলি সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি বলছি না যে সব সময়, কিন্তু জেনারেলি তোমাদের বোঝার সুবিধার্থে দেখবে, এটা খেয়াল রাখবে, অনেক জায়গাতেই তোমাদের হেল্প হবে। তখন তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ, বা ও ইউএস যদি থাকে তাকে অ্যাডজেক্টিভ। আর এমন একজন ব্যক্তি যাকে সন্তুষ্ট করা খুব কষ্টের, তখন তাকে ফাস্টিডিয়াস বলে। 11 নম্বরে চলে আসি। অ্যাবেল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি, বলছে অ্যাবেল, অ্যাবেল মানে সমর্থ। কিসের সমর্থ? টু ইউজ, ব্যবহার করতে। কি ব্যবহার করতে? দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, মানে এমন একজন ব্যক্তি যার বা হাতও ইউজ করতে পারে, আর স্যার যে ডান হাতও ইউজ করতে পারে, দুটো হাতই ইকুয়ালি ভালোভাবে ইউজ করতে পারে, তখন তাকে কি বলা হচ্ছে? অ্যাম্বি ডিক্স ট্রাস, অ্যাম্বি ডিক্স ট্রাস। উচ্চারণটা এরকম ভাবেই করবে, সবার প্রথমে অ্যাম্বি, তারপরে বলবে ডেক্স, তারপরে বলবে ট্রাস। দেখো লাস্টে ও ইউএস কি আছে? ও ইউএস আছে। আচ্ছা, তা সত্ত্বেও কিন্তু দেখো এটা কি হয়ে গেছে? নাউন। বুঝতে পেরেছি ব্যাপারটা। কিন্তু ও ইউএস যদি থাকে, জেনারেলি মনে রাখবে ওটা অ্যাডজেক্টিভ হিসাবেই কাজ করে। তোমরা রিয়েল লাইফে যখনই দেখতে পাবে তখনই দেখবে যে ওটা অ্যাডজেক্টিভ, কিন্তু এমন নয় যে 100% অ্যাডজেক্টিভ, যেটা আমি এখনই বললাম। যেমন এটাই এখানে এক্সাম্পল আমরা পেয়ে গেলাম, ও ইউএস আছে কিন্তু তার সত্ত্বেও এটা কি? নাউন। পরেরটাই চলে আসি 12-এ। হার্ড বাট ইজিলি ব্রোকেন, শক্ত কিন্তু খুব সহজেই ভেঙে যায় যেটা, তখন তাকে কি বলবে? ব্রিটেল, তখন তাকে বলবে ব্রিটেল। যেমন যদি বলা হয় কাচ, কাচটা কেমন? কাচ, কাচ মানে হচ্ছে কাচের প্লেট, এই জিনিসগুলো তো শক্ত তো অবশ্যই, কিন্তু ব্রিটেল মানে যেটা সহজে, যেটা ভেঙেও যেতে পারে। হার্ড কিন্তু সহজে যেটা ভেঙে যায়। যেমন একটা প্লেট যদি ফেলে দিই তাহলে কি হয়ে যাবে? নিচে পড়ে ভেঙে যাবে। পরেরটা, আ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন ব্যক্তি যে খায় মানুষের মাংস, ফ্লেশ মানে মাংস, ফ্লেশ মানে মাংস। দেখো আ পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে কি আছে? হু আছে, যাকে রিলেটিভ প্রোনাউনের কাজ করছে অথবা রিলেটিভ কনজাংশনের কাজ করছে। তো এই যে পার্সন অনুসারে কি বসবে? আমার ভার্ব বসবে। পার্সন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে আমার কি বসে গেছে? ভার্বকে সিঙ্গুলার করে দিয়েছি। তাকে কি বলা হচ্ছে? ক্যানিবেল। ক্যানিবেল মানে যে মানুষের মাংস খায়। 14 নম্বর, আ পার্সন এমপ্লয় টু ড্রাইভ আ প্রাইভেট অর হায়ার্ড কার, একজন ব্যক্তিকে এমপ্লয় করা হয়েছে মানে নিয়োগ করা হয়েছে, টু ড্রাইভ চালানোর জন্য। কি চালানোর জন্য? একটা প্রাইভেট অথবা হায়ার কার। একটা প্রাইভেট কার চালানোর জন্য, সাপোজ আমার একটা গাড়ি আছে, আমি কাউকে হায়ার করেছি, হায়ার করেছি মানে, অথবা বলতে পারো আমি কাউকে এনেছি, এমপ্লয় করেছি, যে গাড়ি চালাও তুমি। বুঝতে পেরেছি? অথবা আমি কোনো জায়গা থেকে গাড়ি ধার করে এনেছি আর আমি কাউকে বলছি যে তুমি না এই গাড়িটা আজকের থেকে চালাবে, তখন তাকে কি বলবে? শফার। কি বলবে তাকে? উচ্চারণটা খেয়াল রাখবে, শফার। স্যার এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। পরেরটাই চলে আসে 15, বিলঙ্গিং টু দ্য সেম টাইম, খুব ইম্পর্টেন্ট এটা। বিলঙ্গিং টু দ্য, এটা তোমরা হিস্ট্রিতে যখন তোমরা হচ্ছে এটা করবে না, মানে কিরানের প্রিভিয়াস ইয়ার করবে, এসএসসির কোশ্চেনগুলো করবে জেনারেল অ্যাওয়ারনেসে, তখন এই টাইপের সেন্টেন্সগুলো তোমরা পাবে। বিলঙ্গিং টু দ্য সেম টাইম, বিলঙ্গিং টু দ্য সেম টাইম মানে একই সময়ে। আমি জিনিসটাকে বুঝাই। সাপোজ হচ্ছে আমি কথা বলছি 1900 সালের, 1900 সালে ধরে নিলাম একজন মহান ব্যক্তি, 1900 সালে ধরলাম যে এই একটা ব্যক্তি যিনি খুব ভালো কাজ করছিলেন, আর সেই সময় ধরলাম যে আরও একজন ব্যক্তি ছিল যে সায়েন্স ডিপার্টমেন্টে খুব উন্নত কাজ করেছে। তো এটা ধরে নিলাম তিনি হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টে খুব বড় একজনা কোনো কাজ করেছে, হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। আর 1900 সালেই, এই সালেই বা এর আশেপাশে সালে 1901-2 সালের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে একজন ব্যক্তি খুব বড় কাজ করেছে। এই ব্যক্তির নাম ধরে নিলাম এ, আর এই ব্যক্তির নাম ধরে নিলাম বি। তবে আমি কি বলতে পারি? এ আর বি দুজন ব্যক্তি সমসাময়িক। এ আর বি এই দুজন ব্যক্তি হচ্ছে সমসাময়িক। আর এই সমসাময়িককে তুমি কি বলবে? কনটেম্পোরারি। ভালো করে দেখো, কনটেম্পোরারি, ঠিক এরকম ভাবে উচ্চারণ করবে, কনটেম্পোরারি শুরুতে, তারপরে উচ্চারণ নর্মালে চলে আসবে কন্টেম্পোরারি। আর এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আশা করি এটা বুঝতে পেরেছি। যেমন এটা বারবার করে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে, গৌতম বুদ্ধের কনটেম্পোরারি ব্যক্তিকে, গৌতম বুদ্ধের কনটেম্পোরারি কে ছিলেন? অ্যান্সারটা জানা থাকলে বলবে, গৌতম বুদ্ধের কনটেম্পোরারি কে ছিলেন। পরেরটাই চলে আসি 16,
16-এ কি বলছে? বলছে আ পারসন হু লিভস হিজ কান্ট্রি টু লিভ অ্যানাদার। ভালো করে খেয়াল রাখতে হবে, এখানটা একটা পয়েন্ট বলেছে লিভস। লিভস মানে কি? চলে যাওয়া। লিভস মানে কি? চলে যাওয়া। একজন ব্যক্তি যখন নিজের কান্ট্রি ছেড়ে চলে যায় অন্য জায়গাতে, তখন তাকে কি বলা হয়? এমিগ্রেন্ট। কি বলা হয়? এমিগ্রেন্ট। এবার এমিগ্রেন্টের শুরুটা কি দ্বারা হচ্ছে? ই দ্বারা। কিন্তু এমিগ্রেন্টের মতো আরও আর একটা জিনিসই আছে, সেটাও পুরো সেম, যেটা শুরু হচ্ছে আই দ্বারা, আর এটা শুরু হচ্ছে ই দ্বারা। স্যার এবার ইমিগ্রেন্ট আই দ্বারা যেটা শুরু হচ্ছে আর ই দ্বারা যেটা শুরু হচ্ছে, আমি কি করে স্যার মনে রাখবো কোনটা আই দ্বারা শুরু হচ্ছে, কোন ক্ষেত্রে আই দ্বারা আর কোন ক্ষেত্রে ই দ্বারা? ভালো করে দেখো, একজন ব্যক্তি যখন লিভ হয়, লিভ মানে কি? চলে যায়। আচ্ছা, চলে যাওয়াকে আমি এক্সিট বলতে পারি? এক্সিট। তুমি বলে হ্যাঁ স্যার বলতে পারেন। আচ্ছা, এক্সিটের শুরুটা কি দ্বারা? ই দ্বারা। তার মানে এটাও তোমার অ্যান্সারে কি আসবে? ই দ্বারা আসবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এইরকম ভাবে তুমি মনে রাখতে পারো। আর যদি বলা হয় যে স্যার আই দ্বারা যেটা বলেন সেটা কবে, কখনকার কেস? যখন কোনো ব্যক্তি অন্য জায়গা থেকে এখানে সেটেল হয়, অন্য জায়গা থেকে যখন কেউ এখানে সেটেল হয়, তখন তাকে বলবে ইমিগ্রেন্ট। আই দ্বারা যেটা শুরু হচ্ছে। স্যার পার্টস অফ স্পিচ নাউন। পরীক্ষায় কিন্তু এটা বারবার করে আসে। এটা কবার লেখা আছে? 6 বার। কিন্তু এটা ধরে রাখো অন্তত পক্ষে 16 টাইম চলে এসছে। আর এটা শুধু এসএসসিতে বলেছে। আর এসএসসিতে এটাও সত্যি কথা, এটা যে সময়ের বই আমার, যে সময়ের বই থেকে এটা নেওয়া হয়েছে, সেই সময় অতটা আপডেট ছিল না হয়তো, মানে দুই একখানা জিনিস ওরা মিসিং করে রেখেছে। যদি আমাকে জিজ্ঞাসা করো, এটা এসএসসিতেই বলতে পারো, এটা এসএসসিতে বলতে পারো 12-13 বারের উপরে এসছে। আর যদি নর্মাল স্টেট লেভেল এই সমস্ত এক্সামে বলো, তো 3 গুণ বাড়িয়ে দাও, মানে 6-এর 3 গুণ বাড়িয়ে দাও। প্রতিটা তোমরা 3 গুণ 2 গুণ করে বাড়িয়ে তোমরা ভেবে করবে আর কি। যেটা 12 বার লেখা আছে, অন্তত ধরে রাখবে 24 বার এসছে পরীক্ষাতে, একই জিনিস রিপিটেশন হয়েছে। 17-এ চলে আসি। টু ফ্রি সামবডি ফ্রম অল ব্লেম। এমন একজন ব্যক্তিকে যদি সমস্ত ব্লেম, ব্লেম মানে কি? দোষ থেকে যদি মুক্ত করা হয়, তখন তাকে কি বলা হচ্ছে? এক্সোনারেট। কি বলা হচ্ছে? এক্সোনারেট। উচ্চারণটা এরকম ভাবে, এক্সোনারেট। রেট মানে আমরা প্রত্যেকে জানি নে আর এক্সোনারেট। স্যার এটা কি? এটা হয়ে গেল ভার্ব, পার্টস অফ স্পিচ ভার্ব। পরেরটা, আ স্পিচ অর আ প্রেজেন্টেশন মেড উইথাউট আ প্রিভিয়াস প্রিপারেশন। কি বলছে? একটা স্পিচ দেওয়া অথবা একটা প্রেজেন্টেশন করা উইথাউট প্রিভিয়াস প্রিপারেশন। সাপোজ যদি কেউ তোমাকে বলে, সাপোজ ধরো যে একটা স্টেজ আছে, একটা ফাংশন আছে, একটা ফাংশন হচ্ছে, ধরে নাও তোমাদের কলেজ হোক বা কোচিং সেন্টারে হোক, যে কোনো জায়গায় একটা ফাংশন হচ্ছে, তুমি সেখানে দর্শক। এবার তোমারই টিচার হঠাৎ করে তোমাকে বলছে যে তুমি আসো স্টেজে আর তুমি কিছু কথা বলো, তুমি কিছু একটা বলো, তুমি নিজের মন্তব্য পেশ করো যে তুমি কেমন মনে করো চাকরির পরীক্ষাকে, কি বুঝতে পারছো, তুমি কিভাবে খাটা উচিত, এগুলো তোমাকে ডিসকাশন করতে বলা হয়েছে। এবার তুমি তো আগে থেকে ভাবোনি কোনো কিছু, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি হচ্ছে বক্তৃতাটা দাও, মানে হচ্ছে তুমি যদি নিজের স্পিচটা দাও কোনো রকম প্রিপারেশন ছাড়া, তখন তাকে কি বলা হবে? এক্সটেম্পোর। এক্সটেম্পোর। আর সেটা কি? সেটাকে কোন পার্টস অফ স্পিচ? সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। পরেরটা আসে, অ্যান এনিম্যাল দ্যাট লিভ ইন গ্রুপস। একজন এনিমেল মানে কিছু এনিমেল যারা লিভ করে হচ্ছে কিসে? হচ্ছে গ্রুপে। মানে যে সমস্ত এনিমেলরা কিসে থাকে? গ্রুপে থাকে দলবদ্ধভাবে। যেমন একটা ছাগল, ভেড়া, এরা দেখবে কি? এরা দেখবে গ্রুপে সাধারণত চলাফেরা করে। তো সেই সমস্ত প্রাণীদের কি বলা হয়? গ্রিগারিয়াস। আচ্ছা দেখো, এখানে ওইউএস আছে না? এটা দেখো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গ্রেগারিয়াস। পরেরটা আসে 20 নম্বরে, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড। একজনকে যদি খুব সহজেই ডিসিভ করা যায়। স্যার ডিসিভ মানে কি? প্রতারণা করা যায়, ঠকানো যায়। এমন একজন ব্যক্তি যাকে খুব সহজে ঠকানো যায়, তাকে কি বলবে? গুলিভেল। খেয়াল থাকে যেন, এটাও খেয়াল রাখতে পারো, যার শেষের দিকে BLE এরকম টাইপের জিনিস থাকে, সেটাও জেনারেলি না অ্যাডজেক্টিভই হয়। পরেরটায় আসে, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড। একজন ব্যক্তি যাকে কি করা যায় না? কারেক্ট করা যায় না, মানে যাকে সংশোধন করা যায় না, তখন তাকে কি বলবে? ইনকারিজেবল। ইন প্রেফিক্স হয়ে গেল, কারিজেবল মেন ওয়ার্ড হয়ে গেল, ইনকারিজেবল। দেখো আবার দেখো, এখানটায় BLE আছে না? দেখো BLE অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। তো এরকম ভাবে খেয়াল রাখবে আর কি। আর যদি এটা কোনো সেন্টেন্সে থাকে ইনকারেজেবল, তুমি তো পজিশন আর ইউজ থেকে তো বুঝতেই পারবে। পরেরটাই চলে আসি 22 নম্বরে, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। এমন একটা জিনিস যাকে অ্যাভয়েড করা যায় না, তখন তাকে কি বলবে? ইনইভাইটেবল। কি বলবে? ইনইভাইটেবল। দেখো লাস্টে BLE আছে, অ্যাডজেক্টিভ।
বুঝতে পেরেছি। এমন একজন জিনিস, এমন একটা কিছু যাকে অ্যাভয়েড করা যায় না, মানে যেটা না করে থাকা যায় না, যেমন এখনকার মোবাইলের ইউজ। যদি বলা হয় যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ছেড়ে তুমি দুদিন থেকে দেখাও, তো এটা অ্যাভয়েড করা যায় না। তো তাকে কি বলবে? ইনইভাইটেবল। কিন্তু এটাকে স্টুডেন্ট লাইফে এটাকে অবশ্যই অ্যাভয়েড করা শিখতে হবে। 23 নম্বরে, ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, এমন একজন ব্যক্তি যে কোনো মিস্টেক করে না, যে কোনো ভুল করে না, কি বলা হয় তাকে? ইনফলিয়েবল। ইনফলিয়েবল, দেখো আবার লাস্টে বিএলই আছে, আর তাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। পরেরটা 24, আ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি, একজন ব্যক্তি যে লেখে আর এডিট করে, মানে যে লেখে আর এডিট করে, যদি কোনো জায়গায় ভুল থেকে কারেকশন করে, এই রকম। ডিকশনারিকে, স্যার ডিকশনারি বানানটা যেন খেয়াল থাকে, ডিকশনারিজ বানানটা স্পেলিংয়ে বারবার জিজ্ঞাসা করেছে। সেই রকম ব্যক্তিকে কি বলা হচ্ছে? লেক্সিকোগ্রাফার। কি বলা হচ্ছে? লেক্সিকোগ্রাফার। স্যার লেক্সিকোগ্রাফার এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। পরেরটা চলে আসে 25 নম্বর, এটাই লাস্ট হবে আমাদের। আ পার্সন হু ডিসলাইকস উমেন, একজন ব্যক্তি যে উমেন মানে মহিলাদেরকে অপছন্দ করে, তাকে কি বলা হচ্ছে? মিসোজিনিস্ট। তাকে কি বলা হচ্ছে? মাইসোজিনিস্ট বা মিসোজিনিস্ট, মানে হচ্ছে নারী বিদ্বেষী আর কি। তো এটা কি? এটাকে বলা হচ্ছে নাউন। দেখো লাস্টে আইএসটি আছে না, আইএসটি থাকা মানে কোনো ব্যক্তিকে, দেখো এটা কোনো ব্যক্তির সম্পর্কিত বলছে। আ পার্সন মানে একজন ব্যক্তি যে করে, তাকে কি বলা হয়? সেই ব্যক্তিকে বলা হচ্ছে তাহলে মিসোজিনিস্ট। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে। আর নেক্সট আরো যে 175টার মতো বাকি আছে, আমি এটা করিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব।